তাহলেও কিন্তু কমপ্লিট হচ্ছে না। 1 2 3 4 5 6 7 অক্সিজেন হয়েছে, 1 2 3 4 5 6 7 হচ্ছে না। অড ইলেকট্রন মানে একজনের কাছে 5টা আছে, একজনের কাছে 6টা আছে, তাই জন্য এদের মধ্যে কিন্তু বন্ড ফর্মেশন করা পসিবল হয় না। মানে আলটিমেটলি যখন ইলেকট্রন গেইন করে যখন নিজেকে একটু স্টেবিলাইজ হয়, তো কি হয়, একটা রেহাই পাওয়া যায়, মানে একটা এনার্জি আমরা রিলিজ করি, একটা স্টেবিলিটি আসে। প্রথম কথা এটা। তাহলে এখান থেকে একটা জিনিস বললাম যে স্টেবিলিটি কখন আসে, এনার্জি স্টেবিলিটি এলে এনার্জি রিলিজ হয়। ভিডিওস একাডেমি আমরা করছিলাম কেমিক্যাল বন্ডিং আর মলিকুলার স্ট্রাকচার ক্লাস 11। আগের ভিডিওতে আমরা মোটামুটি মানে যে লুইস ডট স্ট্রাকচার আর ফর্মালিটি যে জিনিসগুলো পড়েছিলাম। আজকে আমরা পড়ব এই যে আমরা এতদিন ধরে অক্টেট রুলটা পড়ছিলাম, অক্টেট রুলটা যে পড়ে যে এর কিছু লিমিটেশনস আছে, যার কারণে এই যে আমি প্রথমে বলেছিলাম যে লুইস বলেছিল যে ট্রান্সফার করা হবে আর আয়নিক করা হবে, এতক্ষণ ধরে আমরা কিন্তু শেয়ারিং মানে ট্রান্সফার করে হবে আর শেয়ারিং করা হবে, এতক্ষণ ধরে কিন্তু আমরা শেয়ারিং করে করছিলাম, মানে অক্টেট কমপ্লিট করার জন্য করছিলাম। মানে দিস ইজ যতক্ষণ আমরা শেয়ারিং এ করছিলাম সেটা অক্টেট রুল ফলো হচ্ছিল, যখন আমরা শেয়ারিং করবো না তখন সেটা অক্টেট রুল কমপ্লিট হবে না, ঠিক আছে, অক্টেট রুলে পড়বে না। তাই জন্য আমরা এবার দেখে নেবো যে অক্টেট রুলের কি কি লিমিটেশনস আছে, যার জন্য লুইস ভাবতে বাধ্য হলো যে না, ইলেকট্রন ট্রান্সফার করেও কিন্তু অ্যাটমিক মলিকিউল বানানো যেতে পারে। তো আমরা আজকে যে প্রথম টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে লিমিটেশনস অফ অক্টেট রুল। অক্টেট রুলের লিমিটেশনস কি কি? প্রথম কথা, কিছু কিছু মলিকিউল বানাতে যে আমরা দেখতে পেয়েছি যে তাদের অক্টেট কমপ্লিট করতে আমরা পারিনি। দ্য ইনকমপ্লিট octet of some molecule when we draw their Lewis dot structure। যখন আমরা লুইস ডট স্ট্রাকচারটা আঁকছি, লুইস ডট স্ট্রাকচারটার সাথে সাথে আমরা কিছু দেখতে পাচ্ছি যে অক্টেট রুল কমপ্লিট হচ্ছে না। যেমন LiCl, তারপর ধরো BH2, ঠিক আছে, BH2 ধরো, তারপর ধরো BCl3, এই টাইপের জিনিসগুলো তোমরা জানো, এগুলো আয়নিক তোমরা জানো, বাট হয় না তখন, আমরা শুরু করিনি জিনিসটা। তো অক্টেট রুলের লিমিটেশন ছিল এটা, তার জন্য আয়নিক হয়েছিল, ঠিক আছে। এখন দেখো LiCl, Li এর কটা আছে? Li আমরা কি জানি, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম একটা, ক্লোরিনে 1 2 3 4 5 6 7। তো যদি আমি একটাকে শেয়ারও করি তাহলে Li বন্ড উইথ Cl, তাহলে এখানে 1 2 3 4 5 6টা আছে। দেখো এখানে ক্লোরিনের তো অক্টেট কমপ্লিট হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6, কিন্তু লিথিয়ামের মাত্র দুটো হয়ে রয়ে যাচ্ছে। এইখানে যদি একটা দিতে যাও তখন আর কিন্তু হয়ে উঠছে না, তো এটা সম্ভব হচ্ছে না অক্টেট রুলেতে, ঠিক আছে। নেক্সট BH2, ঠিক আছে। আচ্ছা বেরিলিয়াম চারটে, এই সরি দুটো, তো দুটো তো করে দিয়েছে, হাইড্রোজেনের কাছে তো ইলেকট্রনই নাই, দেবে কি করে? দেখো কারোরই অক্টেট, হাইড্রোজেনের তো ডুবলেট কমপ্লিট হয়ে গেল, বেরিলিয়ামের অক্টেট কমপ্লিট হচ্ছে, তাই জন্য এটাও কিন্তু অক্টেট রুল ফলো করছে না। BCl3, Cl ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন দিতে চায় না, তাও শেয়ারিং এর জন্য দিয়েছিল, কিন্তু তাও কিন্তু কমপ্লিট হয় না। বাকি যে ইলেকট্রনগুলো আছে সে কিন্তু দিতে চাইবে না কোনো মতেই, তাই জন্য এটা অক্টেট রুল কিন্তু ফলো করে না, কারণ বেরিল বোরনের অক্টেট কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে। এইটা একটা লিমিটেশন যে অক্টেট কমপ্লিট হচ্ছে না। আর তোমরা বলবে এখানে Cl তো আছে, দিক না, কোনো সমস্যা নেই, দিক না, আরো ট্রিপল বন্ড যদি করে দাও, ধরে নিয়েছি ট্রিপল বন্ড তুমি করে দিলে, তাহলেও লিথিয়ামের 1 2 3 4 5 6 হয়েই রয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু করছে না, মানে তোমরা যেটা ভাবছিলে সেটাও কিন্তু সিমিলারলি এখানে কত দেবে, বরং বলে প্রথম কথা ক্লোরিন দিতে চায় না বাবা, ক্লোরিন দিতে চায় না,
ঠিক আছে, তো ক্লোরিনিক অ্যাসিডকে তুমি নিতে পারবে না, এগুলো তো ভাবাই ভুল। এটা এটা তোমার তাও দেখছিল, কিন্তু এটাও হচ্ছে না, তাই জন্য এটা কিন্তু অক্টেট রুলে ফলো করছে না। দিস ইজ ওয়ান ড্রব্যাক, একটা ড্রব্যাক আমি দেখিয়ে দিলাম। নেক্সট, আচ্ছা এইগুলো মুছে দিলাম। আচ্ছা এইগুলো আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি চলো করে তোমার LiCl BH2 BCl3 এরকম অনেক অনেক আছে, অনেক স্ট্রাকচার আছে যেগুলো তোমার অক্টেট রুল ফলো করে না। ঠিক আছে, অড ইলেকট্রন মলিকিউল, কিছু কিছু অড ইলেকট্রন মলিকিউল আছে যেগুলো অক্টেট রুল ফলো করছে না। আচ্ছা এখানে সাম লিখে দিই, সাম অড ইলেকট্রন মলিকিউল ডু নট ফলো, যেমন NO, যদি তুমি দুটো দিয়েও দাও তাহলেও কিন্তু কমপ্লিট হচ্ছে না। 1 2 3 4 5 6 7 অক্সিজেন হয়েছে, 1 2 3 4 5 6 7 হচ্ছে না। অড ইলেকট্রন মানে একজনের কাছে 5টা আছে, একজনের কাছে 6টা আছে, তাই জন্য এদের মধ্যে কিন্তু বন্ড ফর্মেশন করা পসিবল হয় না, তো NO। ঠিক আছে, নেক্সট the expanded orbital diagram, the expanded orbitals, কিছু কিছু অরবিটাল আমরা এমন দেখতে পেয়েছি যে অরবিটাল 8টা না 10টা 12টা করে ইলেকট্রন আছে, সেগুলো তো এক্সিস্ট করে। যেমন তোমার P1 2 3 4 3 4 5 PF5 হয়ে গেল, H2SO4 হয়ে গেল। যদি স্ট্রাকচার দেখো P এরকম দেখতে, তুমি ফসফরাসের দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10টা অক্টেট রুল ফলো করছে না স্যার, কোনো মতেই করছে না। তুমি যদি H2SO4 দেখো, H2SO4 এর সেন্ট্রাল মেটাল আয়ন কোনটা, এই সালফারটা হবে, কারণ বেশি কম ইলেকট্রোনেগেটিভ, সালফার হয়ে গেল দুটো 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 এখানে হয়ে গেল, আর এখানে একটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, আমি বলেছি অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকে। তো দেখো এখানে সালফার 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা, দিস ইজ নট ফলো অক্টেট রুল। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু অক্টেট রুল ফলো করে না। আমরা দেখেছি কিছু কিছু নোবেল গ্যাসও কম্পাউন্ড বানিয়ে ফেলছে। Some noble gas also forming compounds, যেমন জেননের ফ্লোরাইড, আর্গনের ফ্লোরাইড। আমরা কি জেনেছিলাম যে যারা একটু সাধু সন্ন্যাসী মানুষ তারা রিয়াক্ট করতে চায় না, তো জেনন তো সাধু সন্ন্যাসী মানুষ, আর্গন তো সাধু সন্ন্যাসী মানুষ, ওদের তো সবকিছু আছে, কেন দরকার ছিল ফালতু ফালতু রিয়াক্ট করতে যাওয়ার? করেছে তো অক্টেট রুল ফলো করে না, তাই করেছে। কেন করেছে পরে শিখবো, এখন অনেক টাইম আছে, এখন এমওটি আছে, ভিভিটি আছে, বহুত কিছু আছে, পরে শিখবো, এগুলো সব শিখবো। ঠিক আছে, কেন করছে না করছে, ঠিক আছে। আচ্ছা আর একটা লাস্ট নট দ্য লিস্ট, এটা আমরা বলবো যেটা সাধারণ কথা, আমরা মোটামুটি স্ট্রাকচারটা বলে দিচ্ছি, কিন্তু কোনো ধরনের শেপ কিন্তু এক্সপ্লেন করতে পারে না। আমরা বলে দিচ্ছি যে লুইস ড্র স্ট্রাকচারটা এরকম হবে, কিন্তু কিরকম শেপ, ট্রায়াঙ্গেল হবে, পিরামিডাল হবে, হেক্সাগোনাল হবে, অক্টাগোনাল হবে, কি হবে সাধারণত কিছু জানি না। ঠিক আছে, তো ডু নট কনফার্ম দি স্ট্রাকচার, সরি স্ট্রাকচার বলবো না, শেপ, স্ট্রাকচার তো বলে দিয়েছে, শেপ অফ আ মলিকিউল। ঠিক আছে, মলিকিউলের শেপটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারে না। নেক্সট, তাহলে এবার আমরা যেটা শুরু করবো, যখন শেয়ারিং কেয়ারিং এ কাজ মিটলো না, তখন লুইস ভাবলো শেয়ারিং কেয়ারিং কাজ মিটছে, চলো এবার আয়নিক স্পেসিস বানানো যাক। এবার কি হবে, जो राजा उसका बेटा ही राजा बनेगा। ठीक है, মানে যে রাজা তার ছেলে রাজা হবে, এরকম একটা, মানে যার ইলেকট্রন আছে সেই ইলেকট্রন দেবে, যার ইলেকট্রন নাই সেই ইলেকট্রন পাবে। মানে এখানে কোনো ধরনের শেয়ারিং কেয়ারিং কোনো ব্যাপার নেই, তোমার কাছে খাবার বেশি আছে
দিয়ে দাও, তোমার কাছে খাবার দরকার, যার কাছে বেশি তার কাছ থেকে নাও, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করবো আয়নিক বন্ড। নাও এবার আমরা ইন্ট্রোডিউস করব আয়নিক বন্ড। ঠিক আছে, তো আয়নিক বন্ডের তিনটে ব্যাপার। আয়নিক বন্ডের তিনটে ব্যাপার। প্রথম ব্যাপার কি, যে যার কাছে আছে সে দেবে, যার কাছে নাই সে নেবে, আর খাওয়া দাওয়ার পর তৃপ্তিটা কেমন হলো সেটাও দেখতে হবে। ঠিক আছে, তো আয়নিক বন্ডের তিনটে ব্যাপার। কি কি তিনটে ব্যাপার? প্রথম যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আয়োনাইজেশন এনথালপি। নেক্সট ওয়ান আমাদের হয়ে যাবে ইলেকট্রন গেইন এনথালপি। এনথালপি। আর একটা হয়ে যাবে আমাদের ল্যাটিস। ল্যাটিসের কি এনথালপি বলে না, ল্যাটিস এনথালপি বলবো না, ল্যাটিস এনার্জিও বলে অনেকে, তো ল্যাটিস এনার্জিও বলতে পারো, এনথালপিও বলতে পারো। আচ্ছা, এবার আমি বলে দিই এই তিনটা হয়টা কি। তো সেম জিনিস, আমি গরিব মানুষ, তুমি বড় লোক মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই, মানি ব্যাগ ছেঁড়া, এরকম একটা ব্যাপার আমার কাছে, আমি এরকম করে ঘুরছি, আমি টাকা পয়সা চাই, টাকা পয়সা চাই, কি করে পাবো, কি করে পাবো। তো আমার কি চাই, আমার টাকা চাই, মানে আমি টাকা নিতে চাই, তো আমার উপর গেন হবে ইলেকট্রন গেন এনথালপি, তো আমার চাই মানে আমি গেন করতে চাই। তো আমাকে টাকা কে দেবে? আমাকে টাকা সে দেবে যার কাছে প্রচুর টাকা আছে, যে অগাধ টাকার মালিক, সে আমাকে টাকা দেবে। তার টাকা দিতে কোনো জায়গায় আসবে না, বরং সে বলবে আমার কাছে টাকা নিয়ে নিয়ে বেঁচে যাই। তো এর কাছে এত টাকা আছে, সে নিজে আনস্টেবল হয়ে পড়ে আছে। তো যে টাকা দেবে সে তার যে ইলেকট্রনটা দেবে, যে নিজের ইলেকট্রনটাকে নিজের অরবিটাল থেকে বার করে ফেলবে, সে হচ্ছে আয়নাইজেশন এনথালপি। যে সেই অরবিটাল থেকে বার করা ইলেকট্রনটাকে টেনে নেবে সে হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। আর যখন সে বার করে এ গেইন করে, দুজন মিলে যখন মিলেমিশে বন্ড করবে, তখন তাদের মধ্যে যে এনার্জিটা থাকবে সেটা হয়ে যাবে ল্যাটিস এনথালপি। চলো এবার এক একটা করে আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখবো আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপিটাকে আমরা ডিটারমাইন করি এরকম ভাবে যে টু পুল আউট one electron from valence orbital, এগুলো সব লিখছি এনার্জি রিকোয়ার্ড। এটা হচ্ছে এনার্জি রিকোয়ার্ড, সরি এটা আগে লিখতে হতো, এনার্জি রিকোয়ার্ড টু পুল আউট লিখতে হতো, একটু ভুলে গেছে। ঠিক আছে, তোমরা একটু নিজেদের মধ্যে লিখে নেবে এনার্জি রিকোয়ার্ড। হ্যাঁ, মানে কতটা এনার্জি লাগবে একটা ইলেকট্রনকে পুল আউট করতে তার ভ্যালেন্স ইলেকট্রন থেকে। ঠিক আছে, এবার তুমি এনার্জিটা সে নিল, এনার্জিটা নিল, পুল আউট হয়ে গেল। আচ্ছা, এনার্জি যখন নেয়, এখানে আরেকটা কথা, এনার্জি যখন কেউ নেয়, যখন সে এনার্জি গেইন করে, সে কি ধরনের রিঅ্যাকশন হয়, কি ধরনের রিঅ্যাকশন হয়, এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? অবশ্যই এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়, কারণ আমি এনার্জি নিচ্ছি আমার ইলেকট্রনটাকে পুল আউট করার জন্য। এবার হচ্ছে সেই আমার মতন ভুকা মাঙ্গা লোক, যার কিছু নাই, যে টাকা পয়সার জন্য মরে যাচ্ছে, যে কেউ একটা ইলেকট্রন দিতে, কেউ টাকা পয়সা দিয়ে দিকে একটু, এখানে ইলেকট্রন তো এখন পুল আউট করে দিয়েছে। এখন ধরো আমি ইলেকট্রন নেবো, তা আমি, আমার যদি পেটে খিদে থাকে, আমাকে খাবারের জন্য বলতে হবে আমার সামনে খাবার থেকে আমি ঝাঁপিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। তো খাবার সামনে থাকলে ঝাঁপিয়ে পড়বো যদি পেটে খিদে থাকে। তো সেম ইলেকট্রন গেইন এনথালপি কারোর কি করে হবে, যদি সে দেখতে পায় আমার ইলেকট্রন লাগবে, আমার সামনে ইলেকট্রন পড়ে আছে, তো তাকে এনার্জি দিতে লাগে নাকি, সে এমনি নিয়ে নেবে। তো এইটা হচ্ছে এনার্জি রিকোয়ার্ড, এটা ডেফিনেশনটা তো এটাই, যে এনার্জি রিকোয়ার্ড টু গেইন ওয়ান ইলেকট্রন। যেটা আমি বললাম এই মাত্র, যে এনার্জি রিকোয়ার্ড টু গেইন ইলেকট্রন। এবার কথাটা হচ্ছে তোমার তোমার তো পেটে খিদে আছে, বিরাট খিদে পেয়েছে, তোমার সামনে খাবার রাখা আছে, তোমার খেতে নিশ্চয়ই টাইম লাগবে না। তুমি খাবার খেলে, ও বাবা বাঁচা গেল, জাস্ট তোমার রিয়াকশনটা এরকম হবে কিনা, তুমি খাবার খেলে, ও বাবা বেঁচে গেলাম, আমি পেয়ে গেলাম। মানে তুমি ধরো কোনো একটা জিনিস পাওয়ার জন্য ছটপট 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 করে পড়ে মরে যাচ্ছ, হঠাৎ করে তুমি যখন জিনিসটা পেয়ে গেলে, তখন তোমার ভিতর থেকে একটা স্বস্তি আসবে না আরো বিচলিত হবে? অবশ্যই স্বস্তি আসবে। মানে আলটিমেটলি যখন ইলেকট্রন গেইন করে যখন নিজেকে একটু স্টেবিলাইজ হয়, তো কি হয়, একটা রেহাই পাওয়া যায়, মানে একটা এনার্জি আমরা রিলিজ করি, একটা স্টেবিলিটি আসে। প্রথম কথা এটা, তাহলে এখান থেকে একটা জিনিস বললাম যে স্টেবিলিটি কখন আসে, এনার্জি স্টেবিলিটি এলে এনার্জি রিলিজ হয়।
এই যে একটা ছোট কথা, এখান থেকে স্টেবিলিটি হলে এনার্জি রিলিজ হয়। স্টেবিলিটি কখন আসে? প্রথমে বলেছিলাম একদম ভিডিও মানে প্রথম ভিডিওতে বলেছিলাম যে যখন বন্ডিং হয়। বন্ডিং কেন হয়? স্টেবিলিটির জন্য। তাহলে বন্ডিং হলে স্টেবিলিটি হয়, স্টেবিলিটি হলে এনার্জি রিলিজ হয়। তাহলে আলটিমেটলি বন্ডিং হলে আমার এনার্জিটা রিলিজ হয়। মনে থাকবে হ্যাঁ কি না? খুব ভালো কথা। তার মানে এইখানে আমার এনার্জি রিলিজ হয়, মানে দিস ইজ আ এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস মানে যেই ভ্যালু হবে গেন এনথালপি, সেটা খুব যত মোর নেগেটিভ হবে তত বেশি এক্সোথার্মিক, মোর নেগেটিভ হওয়া উচিত। ঠিক আছে? যখন রিলিজ হবে নেগেটিভ ভ্যালু, মানে প্রথম কথা তো এনার্জি ভ্যালুটা নেগেটিভ হবে, কারণ তুমি এনার্জি নিচ্ছ না, রিলিজ করছো। যখন এনার্জি এনার্জি যখন রিলিজ হচ্ছে তখন নেগেটিভ ভ্যালু। এনার্জি যখন গেন হচ্ছে সিস্টেমে তখন পজিটিভ। আমি থার্মোডাইনামিক্সে পড়েছিলাম, যখন মানি ব্যাগে পয়সা আসছে, এনার্জি যখন ঢুকছে তখন পজিটিভ হচ্ছে, মানি ব্যাগ থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে, এনার্জি যখন বেরিয়ে যাচ্ছে নেগেটিভ হচ্ছে। যত বেশি নেগেটিভ তত বেশি এনার্জি বেরিয়ে যাচ্ছে, তত বেশি স্টেবিলিটি। ঠিক আছে, বোঝা গেল? কোনো সমস্যা নেই। হলো ল্যাটিস এনথালপি। কেউ খাবার দিল, খাবার খেলে পেট ভরলো, তুমি কেমন ফিল করছো বলো? দিস ইজ কল্ড ল্যাটিস এনথালপি। ল্যাটিস এনথালপি মানে ইলেকট্রন দিল, ইলেকট্রন নিল, বন্ডিং করলো। এবার বলো বন্ডিং করে কেমন লাগছে? ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে ল্যাটিস এনথালপি এখানে হবে তো এনার্জি রিলিজ। ঠিক আছে, ল্যাটিস এনথালপিও তোমার এক্সোথার্মিক প্রসেস, খুব বেশি নেগেটিভ হবে, নেগেটিভ মোড হয়, দিস ইজ অলসো এক্সোথার্মিক প্রসেস। এইটার মানে হচ্ছে যে রিঅ্যাকশনটা করে কতটা, মানে যখন আমার বন্ডিংটা হলো, বন্ডিংটা হওয়ার পরে কতটা আমার এনার্জি রিলিজ হলো, দিস ইজ কল্ড ল্যাটিস এনথালপি। এবার হ্যাঁ তুমি বলবে না স্যার ভুল পড়াচ্ছেন। ভুল পড়ায়নি, তোমরা বইয়ের ডেফিনেশন দেখেছো। বইয়ের ডেফিনেশন কি লেখা আছে? ভালো করে বইয়ের ডেফিনেশনটা দেখো। বইয়ের ডেফিনেশনে এটাই লেখা আছে যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ল্যাটিস এনথালপি। ল্যাটিস এনথালপি মানে হচ্ছে কোনো একটা মলিকিউল আছে, মলিকিউলের মধ্যে যদি একটা বন্ড আছে, সেই একটা বন্ডকে ভাঙতে কতটা এনার্জি দিতে হবে, দিস ইজ কল্ড ল্যাটিস এনথালপি। ঠিক আছে, আর আমি বললাম একটা বন্ড জুড়ছে, সেই বন্ডটা জুড়ে কতটা এনার্জি রিলিজ হচ্ছে সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি। মানে আমি বললাম যে একটা Na+ একটা Cl- যখন NaCl করছে, বন্ডিং হচ্ছে, এখান থেকে ধরো একটা এনার্জি রিলিজ হচ্ছে। আর তুমি বলছো না স্যার NaCl আগেই আছে, ভেঙে যাচ্ছে, কতটা এনার্জি যাচ্ছে, কতটা এনার্জি দিতে হলে এটা যাচ্ছে, সেটা ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনথালপি। আমি বলছি যেটা জুড়লে যেটা রিলিজ হচ্ছে সেটাও ল্যাটিস এনথালপি, যেটা ভাঙলে যে এনার্জিটা দিতে হচ্ছে সেটাও ল্যাটিস এনার্জি। এবার আমাকে একটা কথা বলো, আরে বাবা যখন বন্ডটা হয়েছিল যতটা এনার্জি বেরিয়েছিল, সেই বন্ডটা ভাঙতে গেলে ততটাই এনার্জি তো দিতে হবে। সোজা একটা কথা, বুঝতে পেরেছো কি? বন্ডটা যখন জুড়ে ছিল, বন্ডটা জোড়ার ফলে যতটা এনার্জি বেরিয়েছিল, এখন বন্ডটা ভেঙে গেল, বন্ডটা ভাঙতে গেলে কতটা এনার্জি তো দিতে হবে, তাই না? সেম তো জিনিস না। আমি বলছি ল্যাটিস এনথালপি মানে হচ্ছে একটা বন্ডের এনার্জি। সোজা কথা, একটা বন্ডের এনার্জি ভাঙতে কত দিতে হয়, জুড়লে ভাঙলে যদি ভাঙে কতটা এনার্জি দিতে হবে, যদি জোরে কতটা এনার্জি বেরোবে, সোজা কথা হচ্ছে। ঠিক আছে, মানে এটা যত এটা মোটামুটি এক্সোথার্মিক। যদি এক্সোথার্মিক, যদি কখন, যদি আমি বলি বন্ডিং হওয়ার কথা বলি, যদি বন্ডিং হওয়ার কথা বলি, আর এন্ডোথার্মিক যদি আমি বন্ডিং বন্ড ব্রেকের কথা বলি। ঠিক, যদি আমি বন্ড ব্রেকের কথা বলি, বোঝা গেল? কোনো সমস্যা এতদূর? কোনো সমস্যা এতদূর? ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেবো যেখানে আমরা তিনটে জিনিসকে একটু ম্যাচ আপ করার চেষ্টা করবো। আচ্ছা NaCl নিয়ে কথা হচ্ছিল, NaCl নাও, NaCl করবো চলো। ঠিক আছে, তাহলে NaCl কিভাবে হয় না, Na প্রথমে একটা আছে, তো এ একটা ইলেকট্রন পুল আউট করবে, তারপর Cl এ একটা ইলেকট্রন নেবে, দিয়ে NaCl বন্ড ফরমেশন করবে। তিনটা স্টেপ। চলো Na এর আয়নাইজেশন এনথালপি, এর আয়নাইজেশন এনথালপি হবে এর আয়নাইজেশন এনথালপি হবে নিশ্চয়ই, কারণ একটা ইলেকট্রন বার করবে, মানে এনার্জি দিতে হবে একে। যদি আয়নাইজেশন এনথালপি হয়, এর ভ্যালুটা হচ্ছে 495.5 কিলোজুল পার মোল। আচ্ছা এনথালপির এসআই ইউনিট কিলোজুল পার মোল। হ্যাঁ, পরে আবার বলবে না স্যার বলেনি। এর তোমার কি বলে এনথালপির ইউনিট হচ্ছে কিলোজুল পার মোল। ঠিক আছে, Cl আচ্ছা Na থেকে Na প্লাস হলো, হ্যাঁ Cl 1 2 3 4 5 6 7,
এইখান থেকে তোমার Cl মাইনাস হবে, মানে 1 2 3 4 5 6 7 8 8টা হবে। এইটা তোমার হয়ে যাবে ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপিটা তোমার মোটামুটি -348.9 কিলোজুল পার মোল। ঠিক আছে, কোনো সমস্যা? ওকে, এটা হচ্ছে ইলেকট্রন গেইন। দেখো মাইনাস হচ্ছে, মাইনাস হচ্ছে মানে কি খুব কম, মাইনাস মানে লাগছেই না, বরং বেরিয়ে যাচ্ছে। এটা তো তারই মানে, যদি যদি লাগতো তাহলে তো প্লাসে আসতো, বেরিয়ে যাচ্ছে মানে কি ওই জন্য তো মাইনাস হচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে লাগছে তো না, ছেড়ে যাচ্ছে, এক্সোথার্মিক প্রসেস। নাও এবার হচ্ছে নেক্সট, যখন Na প্লাস আর Cl মাইনাস মিশে NaCl ফর্ম করলো, তখন যে ল্যাটিস এনথালপিটা তোমার হবে সেটা তোমার হয়ে যাচ্ছে -780 784 না 788 788 কিলোজুল পার মোল। দেখো মাইনাস মানে Cl থেকে Cl মাইনাস হতে তো আর লাগছেই না, নিয়ে নিচে ঝট করে। এই দুটো যখন একসাথে আছে তখন এত এনার্জি রিলিজ হচ্ছে যে মানে বুঝতেই পারছি কতটা ছটফটানি ছিল এদের মধ্যে। দেখো এনার্জি এতটা রিলিজ হচ্ছে, এখানে এখানে ইলেকট্রনটা বার করতে এতটা লাগে না, এখানে ইলেকট্রনটা নিতে এতটা এনার্জি বেরোয় না, এখানে যখন বন্ডটা হয়ে গেল তাকে এতটা এনার্জি বেরোলো। মানে এদের মধ্যে কতটা ডিজায়ার ছিল একে অপরের প্রতি, যে না আমার তোকেই চাই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, খুব সুন্দরভাবে বন্ড ফর্মেশন হয়ে গেল। ওই জন্য দেখো যার ভ্যালু যত মাইনাস তার বন্ড স্টেবিলিটি তত strong। সোজা কথা হচ্ছে এটা, কারণ এই এনার্জিটা রিলিজ হয়েছে, এদেরকে যদি ভাঙতে হয় মানে এতটাই এনার্জি পজিটিভে তোমাকে দিতে হবে তবে ভাঙবে গিয়ে, বুঝতে পারছো ব্যাপারটা? এতটাই এনার্জি পজিটিভে তোমাকে দিতে হবে। তাহলে এইটা হয়ে গেল তোমার এন্ডোথার্মিক, এটাও এক্সো, এটাও এক্সো। কোনো সমস্যা? ঠিক আছে, আচ্ছা তাহলে এক কাজ করি, আমরা আয়নিক বন্ড মোটামুটি বোঝা গেল। আয়নিক বন্ড যদি বোঝা হয়ে গিয়ে থাকে, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা একটু বন্ড প্যারামিটারস গুলো দেখবো। বন্ড প্যারামিটারস মানে বন্ড লেন্থ, তারপর তোমার আছে যেগুলো বন্ড এনথালপি, তারপর তোমার হচ্ছে বন্ড অর্ডার, এগুলো নেক্সট ভিডিওতে আমরা দেখবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ এইগুলি পড়ো, ততক্ষণে থ্যাংক ইউ।